আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটা সাজেশন দেখব। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে এই মুহূর্তে, সামনে কিন্তু তোমাদের ফিজিক্স পরীক্ষা। এই পরীক্ষার জন্য আমি তোমাদের অর্ধবার্ষিক অর্থাৎ যারা ক্লাস 9 এ পড়ছো তাদের কিন্তু হাফ ইয়ারলি এক্সামিনেশন চলছে। আর তোমাদের এই পরীক্ষা প্রস্তুতিকে আরো প্রাণবন্ত করতে আজকে দিচ্ছি তোমাদের ফিজিক্সের ইম্পর্টেন্ট একটা সাজেশন, এবং এতটুকু কনফার্ম করতে পারবো অবশ্যই 100% তোমরা এই সাজেশনের মধ্যে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নগুলো পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আজকে শুরু করি। তোমাদের ফিজিক্সের প্রথম 5টা অধ্যায় রয়েছে বেশিরভাগ স্কুলে, মেজরিটি স্কুলে কিন্তু ফিজিক্সের মোট যে অধ্যায়গুলো আছে 13টি অধ্যায়, তার মধ্যে প্রথম 5টা অধ্যায় কিন্তু রয়েছে তোমাদের অর্ধবার্ষিকের জন্য, নবম শ্রেণীর অর্ধবার্ষিকের জন্য। অবশ্য কোনো কোনো স্কুলে কিন্তু তোমাদের প্রথম 4টা অধ্যায় রয়েছে। আমরা আজকের জন্য এই ক্লাসে প্রথম যে 3টা অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ, এরপরে আছে হলো গতি বা মোশন, আর একটা হলো ফোর্স বা বল, এই ফিজিক্সের প্রথম 3টা অধ্যায়ের একটা সাজেশন দিব। আর বাকি আরো 2টা অধ্যায়ের জন্য আমি পার্ট 2 আরেকটা ক্লাস তোমরা দেখবা যে খুব দ্রুতই তোমরা আরেকটা ক্লাস পেয়ে যাবা। ওকে, চলো আজকের ক্লাসটা দেখি। প্রথম যে অধ্যায়টা রয়েছে ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড মেজারমেন্ট, ভৌত রাশি ও পরিমাপ। এখান থেকে দেখো যে প্রশ্নগুলো নরমালি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, এবং আমি এতটুকু এনশিওর করতে পারি এইগুলো তুমি পড়বা, এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমার কমন পড়বে। অর্থাৎ তোমার এই পরীক্ষার জন্য অবশ্যই কমন, ইভেন এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো কমন পড়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ক্লাসটা শুধু অর্ধবার্ষিকীর যে কমন তা না, এটা কিন্তু তুমি ধরে নিতে পারো যে এসএসসি যারা 27 আছো বা যারা এসএসসি 28, তোমরা যারা 28 পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে জ্ঞানমূলকের জন্য। ওকে, ফার্স্ট যেটা দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি এন্ড মেজারমেন্ট, ভৌত রাশি পরিমাপ। এই প্রশ্নের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে দেখো এই কয়েকটা প্রশ্ন আছে, এর মধ্যে আমি যেগুলো দেখবা 2 স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন দেখো এখান থেকে লব্ধ রাশি কাকে বলে, আমি একটু প্রশ্নগুলোর বিশ্লেষণ করি তোমাদের জন্য সুবিধা হয়, কারণ কি বিকল্প নামে আসতে পারে প্রশ্ন। ধরো তুমি যেটাকে জানো স্পন্দন গতি কাকে বলে, সেটা কি এভাবে আসতে পারে স্পন্দন গতি বা কম্পন গতি বা দোলন গতি কাকে বলে, সরল স্পন্দন গতি কাকে বলে, এভাবে ভিন্ন ভিন্ন নামে আসতে পারে। আমি তোমাদের অল্টারনেটিভ নামগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম যেটা লব্ধ রাশি কাকে বলে, লব্ধ রাশি কি, লব্ধ রাশি বা এটাকে আমরা বলতে পারি যৌগিক রাশি। লব্ধ রাশি বা যৌগিক রাশি কাকে বলে এটা একটু পড়বা। ঠিক আছে, ওই যে মৌলিক রাশি কাকে বলে, রাশি 2 ধরনের রাশি হয়, একটা মৌলিক রাশি, একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি। এই যে মৌলিক রাশি, যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করছে না অর্থাৎ নির্ভর করে না। আর লব্ধ রাশি কি, যারা কি একাধিক মৌলিক রাশি গঠিত হচ্ছে তারাই তো লব্ধ বা যৌগিক রাশি। ঠিক আছে, তাহলে লব্ধ রাশির সংজ্ঞাটা একটু পড়ে রাখবা। এই যে ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, পিচ কাকে বলে, স্ক্রুগজ যন্ত্রের কিন্তু পিচ হয়, স্ক্রুগজ যন্ত্র, এই যন্ত্রের তোমাকে বলবে যে পিচ কাকে বলে। স্ক্রুগজ যন্ত্রের টুপিটি বা স্ক্রুগজ যন্ত্রের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই যন্ত্রের পিচ বলা হয়। ঠিক আছে, তো তোমরা এটা কিন্তু পড়ে নিবা পিচের সংজ্ঞাটা। ওকে, এএলসি যেটা তোমরা দেখবা যে এএলসি বা লিস্ট কাউন্ট লঘিষ্ঠ গণন, এরকম একটা ডেফিনেশন তোমরা পাবা। লঘিষ্ঠ গণন অথবা একে অন্য একটা নামে ডাকা যায় কি ন্যূনাঙ্ক, লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কাকে বলে। ঠিক আছে, এটা কিন্তু পড়বা, এটা খুবই সহজ। লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্কের সংজ্ঞাটা দেখে নেবা, কারণ প্রত্যেকটা সংজ্ঞা এখন বলার আমার সময় নেই। ঠিক আছে, ওকে। যান্ত্রিক ত্রুটি কাকে বলে, তোমরা দেখবা প্রথম প্রথম অধ্যায়ের মধ্যে পরিমাপের ত্রুটি। ঠিক আছে, পরিমাপের ত্রুটি এই টপিকসের মধ্যে গেলে দেখবা বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি আছে, এর মধ্যে এত ত্রুটি পড়ার দরকার নেই, এগুলো আসে না, শুধু নরমালি যান্ত্রিক ত্রুটি কি সেটা পড়বা। ভার্নিয়ার কনস্ট্যান্ট অনেক ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, ভার্নিয়ার ধ্রুবক, এটাকে মূলত 3 স্টার দিয়ে দেয়। ঠিক আছে, এখানে কিন্তু পিচ, লঘিষ্ঠ গণন, ভার্নিয়ার ধ্রুবক, এই প্রশ্নগুলো যে পিচ, লঘিষ্ঠ গণন আর আরেকটা হলো এই ভার্নিয়ার ধ্রুবক, এই তিনটার একটাই দেখবা চলে আসছে। ভার্নিয়ার ধ্রুবকটা কি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক কোথায় পাবা, তুমি যখন স্লাইড ক্যালিপাস এই যন্ত্রটা পড়বা সেখানে কিন্তু এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা কিন্তু তোমাকে ব্যবহার করতে দরকার হয়, বা তুমি ভার্নিয়ার স্কেল পড়তে গেলে, ভার্নিয়ার ধ্রুবকটাই কিন্তু পড়ে ফেলতে হয়, তাই না? আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক এই বিষয়টা কিন্তু এরকম, আমি তোমাদের একটু আইডিয়া দিয়ে দেই। সেটা হলো যে প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর যতটুকু ছোট,
একটু মানে বিষয় কনসেপ্টটা যদি বুঝতে চাও, এটা আমার প্রথম অধ্যায়ের তুমি এর মধ্যে যাবা, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্লে লিস্টের মধ্যে গেলেই তুমি দেখবা আমার এই ক্লাসটা আছে ভার্নিয়ার কনস্ট্যান্ট নিয়ে। যে প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক, বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, এটা কিন্তু আসার মতো। তোমাদের ফাইনালি যদি আমি একটু বলি তাহলে এই যে লঘিষ্ঠ গণন এটা বলছে, এটা খুব ভালো করে পড়বা সংজ্ঞাটা, ভার্নিয়ার ধ্রুবক পড়বা এবং পিচ, এই তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা। ওকে এখানকার এবার আচ্ছা, এবার আমরা আসছি গতি, তাহলে ভার্নিয়ার স্কেলটা পড়ে ফেলবো। ওকে, আর মাত্রা সংজ্ঞাটা একটু দেখবা যে মাত্রা কি, এরকম করে কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, মাঝে মাঝে। এরপরে মূল একটা অধ্যায় গতি, অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, নাম ছোট কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু হয়েই থাকে। এসএসসি পরীক্ষায় প্রতি বছর একটা গতি থেকে প্রশ্ন হয় কিন্তু। ওকে, তাহলে আমরা গতি প্রশ্ন দেখি। বিভিন্ন প্রকার গতি তুমি দেখবা, প্রথম এই গতির অধ্যায়টা খুললেই তোমরা কিন্তু দেখবা 5 প্রকারের গতি রয়েছে। সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, এরপরে পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, চলন গতি, এগুলো কিন্তু আছে। এত গতির সংজ্ঞা পড়ার দরকার নেই, শুধু কি পড়বা, এই দেখো দুইটা গতির সংজ্ঞা দিছি, পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন যেটাকে বলে, আর হলো সিম্পল হারমোনিক মোশন বা স্পন্দন গতি। এই প্রথম দুইটা গতি পড়লে কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, ওই বাদ বাকিগুলো খুব একটা পরীক্ষায় আসে না, আমি দেখি না ওইভাবে আসা। পর্যায় গতি, নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি অথবা পর্যায় গতি অথবা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, পিরিয়ডিক মোশন। ওকে, বিভিন্ন নামে আসতে পারে। স্পন্দন গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর পর্যায়কালের অর্ধেক সময়ে যেদিকে চলে বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে। অর্থাৎ তুমি দেখো একটা দোলনাকে ধাক্কা দিলে যদি মুক্তভাবে দুলতে থাকতো তাহলে কি করতো, অর্ধেক সময় যেদিকে বাকি অর্ধেক সময় এভাবে কিন্তু চলতে থাকতো। তাহলে সরল দোলকের গতি, এরপরে একটা মুক্তভাবে চলা দোলনার গতি। ঠিক আছে, এই যে গতিগুলো বা দোলক, ঘড়ির পেন্ডুলামের যে গতি, ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই স্পন্দন গতির উদাহরণ। ঠিক আছে, ওকে। তাহলে পর্যায়বৃত্ত স্পন্দন, স্পন্দন গতিকে কম্পন গতি, দোলন গতি, সরল স্পন্দন গতি, বিভিন্ন নামে ডাকা হবে। এভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে, একটু খেয়াল রাখবা, অল্টারনেটিভ নামে একটু খেয়াল রাখবা। ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, দুইটা রাশি আছে, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। অর্থাৎ ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের দরকার হয় বা প্রয়োজন হয়, সেটা হলো ভেক্টর রাশি। যেমন ভরবেগ, বেগ, সরণ বল, ত্বরণ, মন্দন, ওজন। ঠিক আছে, প্রাবল্য, মহাকর্ষ, এরপরে প্লবতা, ঘর্ষণ। ঠিক আছে, সবই কিন্তু ভেক্টর রাশি, এদের মান দিক উভয় দরকার হয়। তুমি ভেক্টর রাশির সংজ্ঞাটা একটু, এটা খুব সহজ সংজ্ঞা, আমি জানি তোমরা এগুলো পারো। আচ্ছা, এরপরে যেটা দেখো, সরণ বা ডিসপ্লেসমেন্ট, নির্দিষ্ট দিকে সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়, সরি, সরণের সংজ্ঞার বেলায় একক সময় বলার দরকার নেই, একক সময় বললে বেগের সংজ্ঞা হবে। নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, ওটা সরণ। ঠিক আছে, ওকে। আর বেগটা কি, এইবার তুমি বলো যে একক সময়ে নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। ওকে। ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ, একটু ভালোভাবে পড়বা, টু স্টার দিছে। সমবেগ মানে কি, বেগের মান এবং দিক কিছুই পরিবর্তন হবে না, একটা অর্থাৎ নির্দিষ্ট দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম যখন করবে সেটাকে আমরা বলবো সমবেগ। আচ্ছা, দ্রুতির সংজ্ঞা পড়বা, এই বেগ দ্রুতি কিন্তু একই রকম সংজ্ঞা, জাস্ট খালি দিকটা বাদ দিয়ে দিবা। অর্থাৎ বেগের সংজ্ঞা দিতে যখন তুমি বলছো নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে, ওই নির্দিষ্ট দিকটা বাদ দিয়ে দিলেই বেগের সংজ্ঞার আগে নির্দিষ্ট দিক বাদ দিয়ে দিলে ওটা কিন্তু দ্রুতি হয়ে যাবে, খুবই সহজ। তাৎক্ষণিক, ঠিক আছে, দ্রুতি কাকে বলে, যে ওই একটা বিশেষ মুহূর্তের দ্রুতি। ঠিক আছে, এটা তাৎক্ষণিক দ্রুতি। ত্বরণ, মন্দন, খুবই সহজ সঙ্গে, এগুলো তোমরা নিজেরাও জানো, যে সময়ের সাথে বেগের যে পরিবর্তন, অর্থাৎ বেগ বৃদ্ধি পেলে সেটাকে আমরা ত্বরণ বলি, আর সময়ের সাথে বেগ হ্রাস হলে এটাকে মন্দন বলি। এরপরে সুষম ত্বরণ, বা এটাকে কিন্তু অন্য নামে ডাকা যাবে কি, সমত্বরণ, সুষম ত্বরণ বা সমত্বরণ। এই দেখো, সমবেগ বা সুষম বেগ, সুষম ত্বরণ বা সমত্বরণ। ঠিক আছে, অর্থাৎ একটা বেগের মান নির্দিষ্ট হারে বাড়তে থাকবে, যেমন পড়ন্ত বস্তু যখন পড়ে তখন কিন্তু সুষম ত্বরণে পড়ে। আচ্ছা, অসম ত্বরণের সংজ্ঞা পড়বা, পড়ন্ত বস্তুর সূত্রগুলো। পড়ন্ত বস্তুর সূত্র কিন্তু একসাথে সব আসবে না, বিজ্ঞানী গ্যালিলিওর 3টা পড়ন্ত বস্তুর সূত্র আছে, যে কোনো একটা পরীক্ষায় আসবে, তাহলে একটা পড়বা।
সরি পড়বা তিনটায়, কিন্তু আসবে কিন্তু যে কোনো একটা, কারণ জ্ঞানমূলক মানে কি 1 মার্কের জন্য আসবে। হয়তো বলবে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র, ঠিক আছে, মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র, মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় বেগ হবে সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র, পড়ন্ত একটা বস্তু মুক্তভাবে যদি পড়তে থাকে তাহলে তার কি হবে, যে অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। এই যে 3টা সূত্র পড়লে হয়ে যাবে। ওকে, এইবার তৃতীয় অধ্যায় যেটা বল। আর আমি যদি দ্বিতীয় অধ্যায়ের ফাইনালি তোমাদের বলি, যারা একটু কম পড়তে চাও, ঠিক আছে, তাদের জন্য যদি বলি, একেবারে দেখো এই যে টু স্টার গুলো একটু বেশি বেশি করে দেখবা, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় অধ্যায় বল। বলে প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, ইনারশিয়া। হোয়াট ইজ ইনারশিয়া বা জড়তা কাকে বলে? জড়তা, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে একটা প্রবণতা বা ধর্ম, সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, সেটাকে বলা হয় জড়তা। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে এই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে ধর্ম, সেটাকে বলা হয় জড়তা। আচ্ছা, বল কাকে বলে? বল হলো যা কোনো বস্তুর অবস্থা পরিবর্তন ঘটাতে পারে, সেটা হলো বল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো স্পর্শ বল, এটা আবার কি? যে যদি দুটি বস্তু প্রত্যক্ষ সংস্পর্শের ফলে যে বলের সৃষ্টি হয়, অর্থাৎ তুমি একটা দেখো, তুমি একটা দরজা ধরে টান দেবা, দরজার সাথে তোমার হাত লাগবে, হাতলের সাথে, বা কোথাও ধাক্কা দিচ্ছ, ঠেলছো, সেখানে কিন্তু তোমাকে টাচ করতে হচ্ছে। অর্থাৎ দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের ফলে যে বলের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলবো স্পর্শ বল। সাম্য বলটা কি? সাম্য বল হলো একাধিক বলের ক্রিয়ায় যদি সাম্যাবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ লব্ধিটা যদি শূন্য হয়, ঠিক আছে। একাধিক বল ক্রিয়া করতেছে, ধরো একটা কোনো কিছু টানাটানি করতেছে দুইজন দুই দিক থেকে। আচ্ছা, দুই দিক থেকে অর্থাৎ পরস্পর যদি 180 ডিগ্রি করে টানাটানি করো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, বলের কি হবে, লব্ধিটা যদি সমান দুইজন বল দেওয়া হয় বিপরীত দিক থেকে, তাহলে বলের লব্ধি শূন্য, কোনো দিকে যাবে না বস্তুটা। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এটা হবে সাম্য বল, ঠিক আছে। নিউটনের যে গতিসূত্র, নিউটনের গতিসূত্র কয়টা আছে? নিউটনের গতিসূত্র 3টা। এই 3টার বিবৃতি তোমাদেরকে কিন্তু যে কোনো একটি আসবে, দেখো, বা আসার মধ্যে একটি আসতে পারে। প্রথম যেটা ছিল, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং সমবেগে চলমান বস্তু চলতেই থাকে। খুব সহজ কথাবার্তা, এগুলো তোমরা বুঝবা। দ্বিতীয় সূত্র ছিল কি, বস্তুর ভরবেগের পরিবর্তন হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আমি আজকে কিন্তু ব্যাখ্যা বলতে যাচ্ছি না, ঠিক আছে, জাস্ট তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে একই সাথে যেন পড়াটাও একটু হয়ে যায়, মনে আসে। মহাকর্ষ, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু, তৃতীয় সূত্র একটু বলে আসি, তৃতীয়টা, 3টা যেহেতু সূত্র, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কিন্তু তার নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, মহাকর্ষ কি, এটা পড়বা। মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে, এটা কিন্তু মহাকর্ষ বল। খুব বেশি ইম্পর্টেন্ট না, ফ্রিকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্রিকশনটা কি? ফ্রিকশন হলো যে একটি বস্তু যখন অন্য কোনো তলের উপর দিয়ে চলতে থাকে, তখন উভয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয়, সেটাকে কিন্তু ফ্রিকশন বলে। ওকে। আচ্ছা, পিছলানো ঘর্ষণ কিন্তু আবার কয়েকটা প্রকার আছে। এই যে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, গতীয় বা পিছলানো বা বিসর্ব ঘর্ষণ। তারপরে আসছে হলো আবর্ত ঘর্ষণ। এরপরে যেটা আছে সেটা হলো ফ্লুইড ফ্রিকশন বা প্রবাহী ঘর্ষণ। যদিও বর্তমান সিলেবাসে তোমাদের প্রবাহী ঘর্ষণটা নেই। পিছলানো ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ করে ফেলবা, ঠিক আছে। যে একটা স্থির তলের উপর অন্য একটা বস্তু যদি পিছলে চলে, অর্থাৎ একটা স্থির তল, তার উপর অন্য একটা বস্তু যদি গতিশীল হয়, সেটাকে আমরা কিন্তু পিছলানো ঘর্ষণ বলি। আর আবর্ত ঘর্ষণটাকে, যে একটা স্থির তলের উপর অন্য একটা বস্তু যদি গড়িয়ে চলে। ফ্রিকশন নিয়ে লম্বা একটা ক্লাস আছে আমার, সেটা দেখতে পারো। তো আমার মনে হয় এই প্রশ্নগুলো পড়লো, আর একটা রাশি একটু পড়বা, মনে পড়ে গেল, সেটা হলো তৃতীয় অধ্যায়ে ঘর্ষণ গুণাঙ্ক। এর রাশিটা একটু পড়বা, ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক, অথবা ঘর্ষণ সহগ কি, ওই যে যেটাকে মিউ দ্বারা প্রকাশ করে, ঘর্ষণ সহগ, ওটা একটু পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ স্থিতি ঘর্ষণের সীমাস্থমান এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের যে অনুপাত, সেটাকে আমরা বলবো ফ্রিকশন, ঠিক আছে। এই যে ঘর্ষণ সহগ, ঠিক আছে। ওকে। আমার মনে হয় যে যেগুলো তোমাদের বললাম, এই এই মানে ডেফিনেশন গুলো যদি জাস্ট একটু মাথায় রাখতে পারো, ওকে, আর কিছু লাগবে না। প্রথম 3টে অধ্যায়ের জ্ঞানমূলক শেষ। এক নজর করে আমি কিন্তু তোমাদের মনেও করিয়ে দিলাম, দেখো প্রত্যেকটা সংজ্ঞায় কিন্তু প্রায় বলার চেষ্টা করছি, যদিও প্রথম দিকে বলছিলাম বলবো না, সময় নেই হাতে, তারপরে মনে করলাম কি যদি একটু ওদের মনে পড়ে তাহলে তো ভালো, ঠিক আছে।
একই সাথে পড়াটাও হয়ে গেল, সাজেশন দেখার সাথে পড়াটাও হয়ে গেল। ওকে, আমরা পরবর্তী আরো 2টা বাকি আছে। চতুর্থ অধ্যায় ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি, পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, স্টেটস অফ ম্যাটার এন্ড প্রেসার, এটা নিয়ে আসছি। সে পর্যন্ত তোমরা তোমাদের আল্লাহ তাআলা ভালো রাখুক, তোমাদের শুভকামনায় ভালোভাবে পরীক্ষা দাও। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।